আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার ক্লাস 9 10 এবং এসএসসি স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি আফতিহাজ ওয়াদ সালফিরিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে তোমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হলো গিয়ে আমাদের চ্যাপ্টার 3 অর্থাৎ বল। এই বল চ্যাপ্টারে আমরা আজকে লেকচার 3 নিয়ে এসেছি। এর আগে আমরা বল চ্যাপ্টারের লেকচার 1 এবং লেকচার 2 কভার করেছি, যেখানে আমরা এই চ্যাপ্টারের সকল থিওরি এবং বেসিক পার্টটা কভার করেছি। এবং আজকে আমাদের থার্ড লেকচারে আমরা বলের সিকিউ সলভিং করব। এর মাধ্যমে আমাদের বলের থিওরি পার্টটা যেরকম কমপ্লিট হয়ে যাবে এবং সকল ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমও কিন্তু আমরা কভার করে ফেলবো আজকের ক্লাসে। অর্থাৎ থিওরি এবং ম্যাথমেটিক্যাল দুইটা পার্টে আমাদের এই বল চ্যাপ্টার থেকে ডান হয়ে যাবে। এর পরবর্তীতে এর ফলে আমাদের যেটা দেখা যাবে ভাইয়া, আমাদের এই বল চ্যাপ্টারের উপর ফুল একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। তো ভাইয়া চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের সিকিউ সলভিং সেশনটা শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, এখানে প্রথমে আমরা যদি দেখি, আমাদের এখানে একটা ময়মনসিংহ বোর্ড 23 আসা একটা বোর্ড কোশ্চেন দেওয়া আছে। আমরা যদি একটু পড়ি, বলছে যে ভাই 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে, ভাই একটু খেয়াল রাখতে হবে, আমাদেরকে এখানে ঘর্ষণ বলে দিছে। ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms ইনভার্স 2, এটা হচ্ছে ভাই কি ত্বরণের মান। 0.5 ms ইনভার্স 2 ত্বরণে চলতে শুরু করে। এবং ভাই আমাদেরকে ঘর্ষণ বলের মানটাও দেওয়া আছে। আমাদেরকে যেরকম ঘর্ষণযুক্ত মেঝে বলে দিছে এবং ঘর্ষণের মানটাও বলে দিছে 0.5 নিউটন। এবং এই ঘর্ষণ থাকার কারণেই কিন্তু তার এই ত্বরণটা কত, 0.5 ms ইনভার্স 2। ভাই এইটুকু আশা করি আমরা উদ্দীপক থেকে ক্লিয়ার। তাহলে ভাই তার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে এবং তলে আমার ঘর্ষণও আছে, এবং এই দুইটা বলের লব্ধি করে আমার যে লব্ধি বল, যেটা সেই লব্ধি বলের কারণে যে ত্বরণ প্রযুক্ত হবে, সেই ত্বরণের মানটাও দেওয়া আছে, সেটা হচ্ছে ভাই 0.5 ইনভার্স 2। এরপরে ভাই আমি যদি দেখি, আমাকে বলছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে ভাই যে বলটা প্রয়োগ করতেছে ওটা কিন্তু দেওয়া নাই, সেটাই আমাকে বের করতে হবে এই ইনফরমেশন থেকে। তাহলে ভাই আমি যদি আগে গ দিয়ে শুরু করি, আমি যদি ভাই গ নাম্বার থেকে শুরু করি, তাহলে ভাই আমি এখানে আমি যদি একটু দেখি, আমাকে আমার ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে। ঘর্ষণ বলকে ভাই আমরা ধরে নিতে পারি এফ কে। এফ কে এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে? এফ কে এর ভ্যালু দেওয়া আছে আমাকে 0.5 নিউটন। 0.5 নিউটন। আচ্ছা ভাইয়া, এরপর আমাকে যে ভাইয়া লব্ধি ত্বরণটাও দেওয়া আছে। এখন ভাই এটা লব্ধি ত্বরণ কেন বলতেছি, কারণ ভাই আমি জানি যে আমি একটা বল প্রয়োগ করতেছি, আবার এদিকে ঘর্ষণ বলও আছে। এই দুইটার সামগ্রিক ফলাফল হিসেবেই কিন্তু ত্বরণ এটা। তাহলে ভাই আমি যদি বলি যে আমার এ নেট যেটা, আমার সেটাও দেওয়া আছে। এ নেটটা কত ভাইয়া? এ নেটটা হচ্ছে আমার 0.5 ms ইনভার্স 2। আচ্ছা ভাইয়া, আমি যদি এই জিনিসটা একটু এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ধরো যাক আমার চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে আমার একটা ঘর্ষণযুক্ত তল। এটা হচ্ছে আমার একটা ঘর্ষণযুক্ত তল, যার উপর যে ভাই আমার একটা খেলনা গাড়ি রাখা আছে। খেলনা গাড়িটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার খেলনা গাড়ি। এটার উপর ভাই একটা বল প্রয়োগ করা হচ্ছে। এটার উপর ভাই একটা বল প্রয়োগ করা হচ্ছে এদিকে। এবং যদি ভাই এদিকে বল প্রয়োগ করা হয়, তাহলে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল কিন্তু সবসময় ভাই গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে ভাই ঘর্ষণ বলটা কাজ করবে এদিকে। ঘর্ষণ বলটা কাজ করবে এদিকে। তাহলে ভাই আমি যদি এই জিনিসগুলোর একটু মান লিখে নিই, আমাকে কিন্তু বস্তুর ওজন দেওয়া আছে, কিন্তু বস্তুর ভরটা দেওয়া নেই। আচ্ছা, আর এখানে আমি ভাই এফ বল প্রয়োগ করতেছি, যে এফ বলটা আমাকে বের করতে হবে। আর এদিক থেকে ভাই আমার এফ কে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ ঘর্ষণ বল, যেটার মান দেওয়া হচ্ছে 0.5 নিউটন। এখন ভাইয়া এই দুইটার সামগ্রিক কারণ, এই দুইটার ফলে আমার একটা লব্ধি ত্বরণ কাজ করবে। আমার একটা লব্ধি ত্বরণ এদিকে কাজ করবে। সেটা হচ্ছে কত ভাইয়া? সেটা হচ্ছে আমার এ নেট। এবং এই নেটটা আমাকে কত দেওয়া আছে ভাই? 0.5 ms ইনভার্স 2। আচ্ছা, এখন ভাইয়া আমার যদি বের করতে হয় যে বলের মানটা, এফ মানটা, সেটা তাহলে কিন্তু আমার ভরও লাগবে। কারণ আমরা জানি নিউটনের সেকেন্ড ল হচ্ছে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ নেট। তাহলে ভাই আমার যদি এমটা লাগে, আমাকে কি বস্তুর ভর দেওয়া আছে, খেলনা গাড়িটার ভর আমাকে বলা আছে যে 3.92 নিউটন ওজনের। তাহলে ভাইয়া তার বস্তুর ওজন কত দেওয়া আছে? ডাব্লিউ। ডাব্লিউ দেওয়া হচ্ছে আমার 3.92। এখন ভাই ডাব্লিউ মানে আবার আমরা জানি ডাব্লিউ মানে হচ্ছে এমজি। কারণ এটা হচ্ছে কি ভাই, বস্তুর ওজন। বস্তুর ওজন সবসময় কোন দিকে? খাড়া নিচের দিকে কাজ করে, এবং তার মান হচ্ছে এম ইন্টু জি। তাহলে ভাই এম ইন্টু জি সমান যদি 3.92 নিউটন হয়, এখান থেকে ভাই আমি তাহলে এম এর মানটা বের করে ফেলতে পারি। এম হচ্ছে 3.92 ডিভাইডেড বাই জি। জি এর ভ্যালুটা হচ্ছে কত ভাই? 9.8। তাহলে এটা আসবে আমার কেজিতে। তাহলে ভাই এই ভ্যালুটা যদি আমি একটু বের করি, যে 3.92 ডিভাইডেড বাই 9.8, এটা আসতেছে আমার 0.4। তাহলে ভাই আমি এবার বস্তুর ভরও পেয়ে গেছি। তাহলে ভাই এবার আমি নিউটনের সেকেন্ড ল থেকে কি লিখতে পারি না, যে আমার সামেশন অফ এফ
সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এম ইন্টু এ নেট, এটা হচ্ছে লব্ধি ত্বরণ। এখন ভাই সামেশন অফ এফ সমান কি হবে, এদিক থেকে এফ বল প্রযুক্ত হচ্ছে, এদিক থেকে আমার ঘর্ষণ বল কাজ করতেছে, কিন্তু ভাই বস্তুটার ত্বরণ যেহেতু এদিকে, বুঝতে পারতেছি আমার এফ বলটা বড় হবে, তাহলে আমি এফ বল থেকে এফ কেটা বিয়োগ দিব, তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম ইন্টু এ নেট। এখন এখানে ভাই সবকিছু জানা আছে, শুধু এফটা বের করতে হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম এ নেট প্লাস এফ কে। তাহলে ভাই এবার যদি আমি ভ্যালুগুলো একটু বসাই দিই, এম হচ্ছে আমার 0.4 কেজি ইন্টু এ নেট হচ্ছে যে ভাই আমার কত 0.5 এমএস ইনভার্স 2, সাথে আমার যোগ হচ্ছে এফ কে, এফ কে এর ভ্যালুটা আমাকে দেওয়া আছে কত 0.5 নিউটন। তবে আমি যদি এই জিনিসটা একটু ক্যালকুলেট করি, 0.4 ইন্টু 0.5, 0.4 ইন্টু 0.5 প্লাস হচ্ছে যে আমার 0.5, এটার ভ্যালু আসতেছে ভাই আমার 0.7। তাহলে ভাই আশা করি বুঝতে পারছি আমার প্রযুক্ত যে বলের মানটা সেটা হচ্ছে 0.7 নিউটন। তাহলে এটাই হচ্ছে ভাই আমার গয়ের আনসার। তাহলে ভাই এবার যদি আমরা ঘতে চলে যাই, আমি স্লাইডটাকে একটু, আচ্ছা আমি জিনিসটাকে একটু আচ্ছা এবার ভাইয়া আমরা যদি ঘতে দেখি, ঘতে আমাদেরকে বলছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো। আচ্ছা ভাইয়া, তাহলে এইটা আমার যে ফার্স্ট কেসটা দেয়া ছিল, এটা কিন্তু ভাইয়া ঘর্ষণযুক্ত অবস্থায়, এই ক্ষেত্রে ঘর্ষণ ছিল, এবং ঘর্ষণযুক্ত অবস্থায় আমার মেঝেতে ত্বরণ কত ছিল সেটাও আমার দেওয়া আছে। তাহলে ভাই আমি যদি একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমার ঘ নাম্বার, যে ভাই আমার ঘর্ষণযুক্ত অবস্থায়, ঘর্ষণযুক্ত অবস্থায় ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণটাকে যদি ভাই আমি এ ওয়ান ধরে নিই, এ ওয়ানটা আমার কত দেওয়া আছে 0.5 এমএস ইনভার্স 2। আচ্ছা এবার বের করতে হবে ঘর্ষণ যদি না থাকে। এখন ভাই সেকেন্ড কেসটা হচ্ছে ঘর্ষণ না থাকার কেস। তাহলে ঘর্ষণ যদি না থাকে, তাহলে ভাই আমি এই জিনিসটাকে একটু কপি করে নিই। তখন সেকেন্ড কেসটা হবে এরকম, যেখানে ভাই আমার কি থাকবে না, আমার ঘর্ষণটা থাকবে না। আচ্ছা সেকেন্ড কেসটা হচ্ছে আমার এটা, যদি ভাই ঘর্ষণটা না থাকে তাহলে এটা তো বস্তুর আমি বস্তুর ভর কিন্তু ভাই বের করে নিছি গ নাম্বার থেকে, বস্তুর ভর আমি কত বের করছি 0.4 কেজি। তাহলে ভাই আমার বস্তুর যে ভর এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু হচ্ছে 0.4 কেজি। এম ইজ ইকুয়াল টু যদি 0.4 কেজি হয়, তাহলে ভাই এবার যদি ত্বরণটাও কোন দিকে কাজ করবে, ত্বরণটাও এদিকে কাজ করবে, আর সেই ত্বরণটার মান কত হবে ভাই, সেই ত্বরণটার মান, সেই ত্বরণটার মানে আমাকে ভাইয়া বের করতে হবে। এই ত্বরণটা কত হবে, এই ত্বরণটা যদি আমি A2 ধরি, A2টাই আমি বের করব যখন ঘর্ষণ নাই। তাহলে ভাই যখন ঘর্ষণ নাই তখন জাস্ট কি সিম্পল F ইজ ইকুয়াল টু ma। আর ভাই F এর ভ্যালুটা কত, এই F এর ভ্যালুটাও কিন্তু আমি গ থেকে বের করে নিছি, F এর ভ্যালুটা হচ্ছে আমার কত আসলে 0.7 নিউটন। তাহলে ভাই আমি যদি এবার নিউটনের সেকেন্ড ল ইউজ করি, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি F ইজ ইকুয়াল টু ma2। তাহলে ভাই আমার A2টা যদি বের করি, A2টা হচ্ছে F বাই m, আর এফটা কত, এফটা আমি বের করে নিছি 0.7 নিউটন, ডিভাইডেড বাই ভর হচ্ছে আমি বের করে নিছিলাম এটাও গ থেকে 0.4 কেজি। তাহলে ভাই আমি যদি এটার ভ্যালুটা একটু বের করি, এটা হচ্ছে যে ভাইয়া কত আসতেছে 1.75 এমএস ইনভার্স 2। তাহলে ভাই আমাকে বলছে যে মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে, তাহলে আমি বুঝতে পারতেছি আমার এ ওয়ান ছিল 0. আমি যদি একটু খেয়াল করি এখানে ভাইয়া, আমার এ ওয়ানটা কত ছিল, এ ওয়ানটা ছিল 0.5 এমএস ইনভার্স 2, এবং ভাই আমার এ টুটা আমি কত পাইলাম, এ টুটা আমি পাইলাম হচ্ছে যে A2টা আমি পাইলাম হচ্ছে যে 1.75। তাহলে ভাই আমি যদি এবার ত্বরণের পরিবর্তন বের করি, তাহলে সুতরাং ত্বরণের পরিবর্তন, ত্বরণের পরিবর্তন হচ্ছে যে ভাই আমি একটা থেকে A2 থেকে A1 যদি বিয়োগ দিই, A2 মাইনাস A1 যেটা হচ্ছে 1.75 মাইনাস হচ্ছে 0.5 এমএস ইনভার্স 2। তাহলে ভাই এটার ভ্যালু আসতেছে কত, আমার যদি এখান থেকে ভাই 1.25 আসতেছে, 1.25 এমএস ইনভার্স 2। তাহলে ভাই আমাকে এটাই জানতে চাইছিল ঘতে ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের পরিবর্তন, সেটা ভাই আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে আমার 1.25 এমএস ইনভার্স 2। আশা করি ভাই বুঝতে পারছি। এরপরে ভাই আমি যদি আমার পরের প্রবলেমটাতে যাই, এটাও আমার একটা বোর্ড কোশ্চেন। এখানে কি বলছে, এক ব্যক্তি
নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত, কত সেকেন্ড যাবত ভাইয়া, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন। আর ভাই বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এবং বস্তুকে আমরা কত দূরে ফেলতে যাচ্ছি 584 মিটার দূরে। আচ্ছা এখন ভাই প্রথমে যেটা জানতে চাইছে বস্তুর উপর গতির ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা ভাই আমি যদি একটু জিনিসটা একটু চিত্র এঁকে জিনিসটা দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। আহ জিনিসটা হচ্ছে ভাই এরকম যে এখানে হচ্ছে ধরা যাক একটা পথ আছে, যে পথটাও হচ্ছে ঘর্ষণযুক্ত কারণ ঘর্ষণ বলের মান দেওয়া আছে। এখানে আমি একটা বস্তু একটু ড্র করি। আমার বস্তুটা ধরা যাক, আমার বস্তুটা হচ্ছে ধরা যাক এরকম। এটা হচ্ছে ভাই আমার বস্তু। এটা যদি আমার বস্তু হয় এবং এখানে হচ্ছে আমার একটা মানুষ বস্তুটাকে বল প্রয়োগ করতেছে। আমি যদি এক সেকেন্ড, আচ্ছা এখানে একটা মানুষ যেহেতু বল প্রয়োগ করতেছে, আচ্ছা আচ্ছা তাহলে ভাই এখানে আমার মানুষটা কত বল প্রয়োগ করতেছে, আহ 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, পথের ঘর্ষণ বল হচ্ছে কত, 3 নিউটন। এবং ভাই আমাকে কিন্তু এখানে গতি ঘর্ষণ সহগটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এখন তাহলে ভাই একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেহেতু বস্তুটা আমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমি যদি একটু ইনফরমেশন গুলো লিখে নিই। এদিকে হচ্ছে আমি এফ বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে যে কত, 10 নিউটন। এফ ইজ ইকুয়াল টু 10 নিউটন এবং কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে। এবং ভাই আমাকে এফ কে দেওয়া আছে কত, এফ ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে, আমি বল প্রয়োগ করতেছি 10 নিউটন। এবং ভাই আমার ঘর্ষণ বল কত দেওয়া আছে রাস্তায়, ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 নিউটন। এখন আমাকে বের করতে হবে পথের গতি ও গতি ঘর্ষণ সহগ। তাহলে ভাই গতি ঘর্ষণ সহগ বের করার জন্য আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, এই এফ কে এর ভ্যালুটা কি অ্যাকচুয়ালি। এফ কে ভাই আমরা কি জানি না যে এফ কে ইজ ইকুয়াল টু কি, এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মিউ কে ইনটু আর। এখানে এফ কে টা যদি গতি ও ঘর্ষণ হয়, আর গতি গতি ঘর্ষণ বল হয়, এফ কে টা যদি আমার গতি ও ঘর্ষণ বল হয়, তাহলে আমার এই মিউ কে টা কি, মিউটা হচ্ছে আমার এটি মিউ কে টাই হচ্ছে আমার গতি ঘর্ষণ সহ, গতি ঘর্ষণ সহগ। আচ্ছা তাহলে ভাই আরটা কি, আরটা হচ্ছে আমার অভিলম্বিক প্রতিক্রিয়া। এখন ভাই আরটা যদি অভিলম্বিক প্রতিক্রিয়া হয়, অভিলম্বিক প্রতিক্রিয়াটা কি হবে। এখানে ভাই আমরা দেখতেই পাচ্ছি বস্তুটা কিন্তু ভূমির উপর আছে, ভূমির উপর যেহেতু আছে তখন বস্তুটার আর ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, আর ইজ ইকুয়াল টু হবে যে আমার, যেহেতু বস্তু ভূমির উপর আছে, ভূমির উপর থাকার কারণে ভাইয়া, বস্তু ভূমির উপর থাকার কারণে বস্তুর নিচের দিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কত ভাইয়া, নিচের দিকে হচ্ছে এমজি বল কাজ করতেছে। আর এই কারণে তাকে তল একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দিবে, যেটা কত ভাইয়া, যেটা হচ্ছে আর, এই আর এর ভ্যালুটা কত, আর ইজ ইকুয়াল টু সেম ভাই এমজির সমানই হবে। এমজির সমানই কেন হবে, কারণ ভাই বস্তুটা কিন্তু উপরে নিচে উঠানামা করতেছে না, অর্থাৎ বস্তুটা একটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় যেহেতু আছে তাহলে আর এবং এমজির সমান হবে। তাহলে ভাই আর এবং এমজি কি হবে, আর এবং এমজির সমান হবে। তাহলে ভাই এবার আমি যদি পথের ঘর্ষণ বল যেহেতু 3 নিউটন, এখান থেকে যদি আমি ভাই গতি ঘর্ষণ সহগ নির্ণয় করি, তাহলে ভাই এফ কে ইজ ইকুয়াল টু 3 নিউটন, এফ কে এর জায়গায় আমি লিখতে পারি ভাই মিউ কে ইনটু আর ইজ ইকুয়াল টু আমার 3 নিউটন। এখন ভাই আমার মিউকে তো আমি বের করব, মিউকে ইজ ইকুয়াল টু তাহলে আমি পাচ্ছি 3 ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু হচ্ছে ভাই এমজি। এখন ভাই এই ভ্যালুটা যদি আমি বসাই, বস্তুর ভর কি আমাকে দেওয়া আছে, হ্যাঁ ভাই বস্তুর ভর দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু কত, বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু 2 কেজি দেওয়া আছে। তাহলে ভাই আমি এখানে বসাই 2 ইনটু 9.8। তাহলে ভাই আমি যদি একটু খেয়াল করি, এটাও হচ্ছে আমার নিউটন এবং এমজি এটাও হচ্ছে আমার নিউটনে। তাহলে ভাই আমার মিউকের কিন্তু কোনো একক থাকবে না, মিউকের আমার কোনো একক থাকবে না, কারণ নিউটন নিউটন কাটা যাবে। তাহলে ভাই আমি যদি ভ্যালুটা একটু বের করি, ভ্যালুটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, যেটা আসতেছে হচ্ছে আমার 0.153, 0.153। তাহলে এটাই হচ্ছে ভাই আমার কি, পথের গতি ও ঘর্ষণ সহ। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার আমি যদি একটু স্লাইডটাকে কপি করি। আচ্ছা এবার
এবার ভাই আমি যদি একটু দেখি আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে ব্যক্তি আহ, এই বস্তুটাকে কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে ভাই 10 সেকেন্ড ধরে যদি 10 নিউটন বল প্রয়োগ করে, এরপরে আমাকে বলছে যে আমার উদ্দেশ্য হচ্ছে 584 মিটার দূরের একটা একটা বাক্সে হচ্ছে বস্তুটাকে ফেলতে হবে। তো 584 মিটার দূরে অ্যাকচুয়ালি ফেলতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমি যে বলটা প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে বস্তুর যে সরণ হবে, এবং 10 সেকেন্ড পর কিন্তু আমি বল প্রয়োগ করতেছি না, তখন কিন্তু ভাই একটা ঘর্ষণ বল কাজ করবে। জিনিসটা আমরা একটু সিনারিওটা বুঝবো। প্রথম 10 সেকেন্ড যাবত আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে বস্তুটা একটা ত্বরণে, সমত্বরণে সামনের দিকে যেতে থাকবে, এবং এরপর আমি 10 সেকেন্ড পর বল প্রয়োগ করা বন্ধ করে দিব, কিন্তু আমার গতি পথের যে ঘর্ষণ বল, বস্তু যেহেতু পথের উপর দিয়ে যাচ্ছে, ঘর্ষণ বলটা কিন্তু থেমে যাবে না, ঘর্ষণ বল থাকবে। অর্থাৎ প্রথম 10 সেকেন্ডের পরে তখন বস্তুটা কি হবে, সমমন্দনে যাবে, কারণ কি আমার ঘর্ষণ বল তার গতিকে বাধা দিবে। এই সমত্বরণ এবং পরে সমমন্দন, এই দুইটার ফলে, সমমন্দনের কারণে আমরা জানি বস্তুটা একসময় চলতে চলতে থেমে যাবে। এখন কথা হলো, এই সমত্বরণ এবং সমমন্দনের ফলে বস্তুটা থেমে যাওয়ার আগে কি 584 মিটার অতিক্রম করবে কিনা। যদি 584 মিটার অতিক্রম করে তাহলে বস্তুটাকে বাক্সে ফেলা যাবে, আর যদি অতিক্রম না করে তাহলে বস্তুটাকে বাক্সে ফেলা যাবে না। ভাই এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে যে উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে ভাই আমি চিত্রটা একটু সুন্দর করে আঁকি। তবে আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আমার বাক্সটা কোথায় আছে। আমার বাক্সটা হচ্ছে যে ভাইয়া, বাক্সটা হচ্ছে যে ভাই আমার এরকম কোন একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমার এখান থেকে বস্তুটা যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখান থেকে 584 মিটার দূরে। এটা হচ্ছে ভাই কত, 584 মিটার। আর ভাই এখানে যে ঘটনা ঘটছে, আমি এইটুক পথ কি করছি, বল প্রয়োগ করছি। কত বল প্রয়োগ করছি, F = 10 নিউটন। আর ভাই বস্তুর ভর কত, বস্তুর ভর আমি যদি লিখি এখানে, বস্তুর ভর আমাকে দেয়া আছে হচ্ছে যে, বস্তুর ভর আমাকে দেয়া হচ্ছে কত ভাই, 2 কেজি। তাহলে ভাই আমাকে বুঝতে হবে আমি এইটুক পর্যন্ত বস্তুটাকে 10 নিউটন বল প্রয়োগ করছি, এবং এখানে আমার টাইম কতক্ষণ, আমি হচ্ছে 10 সেকেন্ড যাবত বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করছি। এরপর ভাই কি করছি, এরপর কিন্তু ভাই আমি আর বল প্রয়োগ করি নাই। এরপর কিন্তু বস্তুটা ধীরে ধীরে যেতে থাকবে, ধীরে ধীরে কতটুকু যেতে থাকবে ভাই, আমি এরপর কিন্তু বস্তুটা ভাই আরো কিছু দূর যাবে। এখন ভাই কতটুক যাবে সেটাই হচ্ছে কথা। এরপরে ভাইয়া বস্তু যখন একটু পর্যন্ত বল প্রয়োগ করছি, এরপর কিন্তু ভাইয়া বস্তুটা যখন যাবে তখন কিন্তু শুধু সমমন্দন কাজ করবে। কারণ কি ভাইয়া, বস্তুর উপর অলওয়েজই কি কাজ করতেছে, বস্তুর উপর অলওয়েজই ভাইয়া কি কাজ করতেছে, বস্তুর উপর অলওয়েজ ভাইয়া যেটা কাজ করতেছে সেটা হচ্ছে যে আমার ঘর্ষণ। এই ঘর্ষণ বলের মানটা কত, 3 নিউটন। 3 নিউটন এই ঘর্ষণ বলটা এখানেও ছিল, এখানেও ছিল। এখানে ভাইয়া এই 10 সেকেন্ডের পর আমি আর বল প্রয়োগ করতেছি না। তাহলে ভাই আমার এইটুকু অতিক্রান্ত দূরত্ব প্রথমে বের করতে হবে, দেন ভাই এইটুকু অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এবং এখানে আমি ধরে নিচ্ছি যে ভাইয়া বস্তুটার বেগ কত হয়ে যাবে, লাস্ট পজিশনে এসে বস্তুটার বেগ হয়ে যাবে ভাই আমার 0, অর্থাৎ বস্তুটা থেমে যাবে। এই থেমে যাওয়ার আগে বস্তুটাকে অ্যাকচুয়ালি 584 মিটার অতিক্রম করতেছে, নাকি ভাই বস্তুটা আরো সামনে চলে যাবে, অর্থাৎ আমার যেখানে আমি বস্তুটাকে ফেলতে চাই বস্তুটা তারও সামনে চলে গেলে তো ভাই অবশ্যই বস্তুটাকে আমার উদ্দেশ্য সফল হবে, সেটাই বের করতে হবে। তাহলে ভাই প্রথমে বের করি যে ভাই এইটুকু অংশে যেতে তার সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, প্রথম অংশ। তাহলে ভাই প্রথম অংশ, আমি যদি ভাই প্রথম অংশটা একটু বের করি, প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব যদি হয় S1, এই S1টা কত ভাই, S1টা হচ্ছে আমি বের করতে চাই। S1টা কত, S1টা হচ্ছে ভাই আমি জানি আমার ইউটি, S1 সমান আমরা সূত্র জানি, S1 সমান হচ্ছে ভাই আমার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাকে আমি A1 দিচ্ছি, কারণ প্রথমে আমি ধরে নিচ্ছি আমার ত্বরণ কত কাজ করতেছে, A1, এবং পরবর্তী অংশে আমার ত্বরণ কাজ করবে কত,
পরবর্তী অংশে আমার ত্বরণ কাজ করবে A2। তাহলে ভাই A1 8t স্কয়ার। এখন ভাইয়া ইউটা কত? যেহেতু আমাকে বস্তুর আদিবেগের কথা কিছু বলা নেই, অর্থাৎ আমি ধরে নিচ্ছি বস্তুর আদিবেগ শূন্য। তাহলে ভাই আমার বস্তুর আদিবেগ কত? ইউ ইজ ইকুয়াল টু শূন্য। ইউ ইজ ইকুয়াল যদি শূন্য হয় তাহলে ভাই এই পুরো অংশটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভাই S1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি হাফ। ভাই A1 টা কত? এই অংশের ত্বরণ কত সেটা কিন্তু জানি না, কিন্তু বলের মান জানি। বলের মান থেকে আমি ত্বরণ বের করে নিতে পারি F। আমি জানি ত্বরণ ইজ ইকুয়াল টু F বাই m ইনটু টি স্কয়ার। তাহলে ভাই আমি যদি এবার ভ্যালুগুলো বসাই, হাফ ইনটু বলের মান হচ্ছে যে 10, বস্তুর ভর হচ্ছে যে ভাই 2 কেজি, ইনটু টাইম টি স্কয়ার। টাইম এখানে কত? 10 সেকেন্ড। তাহলে 10 স্কয়ার। তাহলে ভাই এটার ভ্যালুটা কত আসতেছে? এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে ভাই 10 স্কয়ার সমান 100, 1000, 1000 ডিভাইডেড বাই 4, 1000 ডিভাইডেড বাই 4 আমার কত আসতেছে? 250। তাহলে ভাই এইটা হচ্ছে আমার কি প্রথম অংশের জন্য। আচ্ছা, এরপর ভাই আমি দ্বিতীয় অংশের জন্য বের করি। দ্বিতীয় অংশে ভাইয়া ত্বরণ কাজ করবে। দ্বিতীয় অংশে ভাইয়া এই টুটা কত? এই টুটা আমি যদি বের করি দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশটা কিন্তু ভাইয়া আমার সমমন্দন কাজ করবে। কেন সমমন্দন? আমি দ্বিতীয় অংশে একটু লিখে রাখি সমমন্দন। এবং ভাইয়া প্রথম অংশটা কি? আমার প্রথম অংশটা হচ্ছে সমত্বরণের। দ্বিতীয় অংশে ভাই আমি আর বল প্রয়োগ করতেছি না, শুধু আমার ঘর্ষণ বল কাজ করতেছে। আচ্ছা, এখন ভাইয়া ঘর্ষণ বলটা যদি কাজ করে, আমাকে একটা জিনিস বের করতে হবে যে দ্বিতীয় অংশের শুরুতে, অর্থাৎ এই পজিশনে তার বেগটা কত? এই পজিশনের বেগটা হচ্ছে প্রথম অংশের শেষ বেগ। এটাকে যদি ভাই আমি ভি প্রাইম ধরে নিই, তাহলে আমি বলতে পারি ভাই 10 সেকেন্ড পর বেগ। এই 10 সেকেন্ড পর বেগটা কত হবে? 10 সেকেন্ড পর বেগ যদি ভি প্রাইম হয়, এই ভি প্রাইমটা হবে যে কত? আমার ইউ প্লাস এটি। ইউ প্লাস কত ভাইয়া? ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভাই আমার ইউটা কত? ইউটা তো হচ্ছে 0। এটা কত? এটা হচ্ছে আমার এফ বাই এম। এফ বাই এম মানে হচ্ছে ভাই আমার 10/2 ইন্টু টাইম হচ্ছে কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে তার বেগটা কত? তাহলে 100/2 অর্থাৎ 50। আচ্ছা ভাই, তাহলে 50 ms ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে ভাই 10 সেকেন্ড পড়বে। আচ্ছা ভাই, এইবার সমমন্দন যদি হয়, সমমন্দনের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই মন্দনের ভ্যালুটা ভাই আমি বের করে ফেলতে পারি। এই মন্দনের ভ্যালুটা কত? মন্দনের ভ্যালুটা হচ্ছে A2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার F কে, কারণ এখন বস্তুর উপর শুধু একটাই বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ কে ডিভাইডেড বাই এম, নিউটনের সেকেন্ড ল থেকে ভাই আমরা জানি। তাহলে ভাই এফ কে এর ভ্যালুটা বসে, এফ কে এর ভ্যালু 3, বস্তুর ভর কত? 2, তাহলে 3/2 অর্থাৎ 1.5 ms ইনভার্স 2। তাহলে ভাই A2 ও পেয়ে গেছি। তাহলে ভাই এবার দ্বিতীয় অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? দ্বিতীয় অংশে অতিক্রম দূরত্ব যদি S2 হয়, তবে S2 ইজ ইকুয়াল টু কত? S2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার UT, ইউ টু ইউ না ভাইয়া, আমার এই অংশে আমার আদিবেগটা কত? এই অংশের আদিবেগটাই কিন্তু আমার ভি প্রাইম। তাহলে এই অংশে আমার বেগটা কত? ভি প্রাইম। তাহলে ইউটি অর্থাৎ ভি প্রাইম টি প্লাস হাফ এ, এ হচ্ছে A2 টি স্কয়ার। আচ্ছা ভাইয়া, কিন্তু আমার সমস্যা হচ্ছে এই দ্বিতীয় অংশে কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু আমি জানি না। তাহলে ভাই আমি এক্ষেত্রে সেটা এই সূত্রটা ইউজ করব না। এক্ষেত্রে আমার এই সূত্র ইউজ করলে সমস্যা আছে, কারণ আমি টাইমটা জানি না। আমি বের করতে চাই যে ভাইয়া কি দ্বিতীয় অংশে এই সমমন্দনের কারণে কতটুক যাওয়ার পর বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে। তাহলে আমি ধরে নিই যে বস্তুটা হচ্ছে কতটুক যাবে? S2 পরিমাণ যাবে। S2 গিয়ে বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কোন সূত্র প্রয়োগ করতে পারি? আমি লিখতে পারি আমার ওই v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, ওই সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে আমার শেষ বেগ কত? শেষ বেগ তো আমার v, সেটা হচ্ছে 0। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, ইউ মানে হচ্ছে এখানে আদিবেগ যেটা হচ্ছে ভি প্রাইম, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। হ্যাঁ, এখানে কি আমি প্লাস 2s দিব না মাইনাস 2s দিব? যেহেতু ভাই এখানে আমার মন্দন হচ্ছে, তাহলে ভাই আমি মাইনাস দিব। কারণ ভাই আমি ত্বরণের ভ্যালুটা যদি পজিটিভ বসাই তাহলে এখানে সূত্রে মাইনাস দিব, অথবা আমি ত্বরণের ভ্যালুটা -1.5 বসাতে পারি। আচ্ছা, 2 ইন্টু A2 ইন্টু S2। তাহলে ভাই S2 টাই বের করতে হবে। এখন ভাই ভি স্কয়ার এটা কত? ভি স্কয়ার এটা ভ্যালু আমি জানি শূন্য, কারণ আমি ধরে নিছি আমার শেষ বেগ শূন্য হবে। তাহলে ভাই আমি এখান থেকে লিখতে পারি 2A2 S2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি প্রাইম। তাহলে এখান থেকে ভাই S2 এর ভ্যালুটা আসতেছে, S2 এর ভ্যালুটা আসতেছে হচ্ছে ভাই আমার ভি প্রাইম ডিভাইডেড বাই 2A2। তাহলে ভাই ভি প্রাইমটা কত? শেষ বেগটাই সেটা আমি বের করে নিছি 50। আর ভাইয়া 2 ইন্টু A2, A2 কত? A2 হচ্ছে যে A2 কে ভাই আমি বের করছি, হ্যাঁ A2 বের করছি 1.5। তাহলে ভাই এটা আমার আসতেছে হচ্ছে 1.5 ইন্টু 2 মানে হচ্ছে 3, 50 ডিভাইডেড বাই 3,
50 ডিভাইডেড বাই 3, যেটার ভ্যালুটা কত 16.67। তাহলে ভাই এখন মোট অতিক্রান্ত দূরত্ব কত ভাই? এইটুক যে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে S1, এবং এইটুক যে দূরত্ব সেটা হচ্ছে S2। তাহলে ভাই মোট অতিক্রান্ত দূরত্ব, আমি যদি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বের করি, অর্থাৎ বস্তু থেমে যাওয়ার আগে মোট অতিক্রান্ত দূরত্ব, হচ্ছে আমার S1 প্লাস S2। তাহলে ভাই S1 এর ভ্যালু কত পাইছি? 250, প্লাস হচ্ছে আমার 16.67 মিটার। তাহলে ভাই এটার ভ্যালু আমার কত আসতেছে? এটার ভ্যালু আসতেছে ভাই আমার 266.67 মিটার। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে ভাই আমাকে যেটা বলছিল, আমি যদি জিনিসটা আবার একটু রিক্যাপ করি আমি কি করছিলাম। তাহলে ভাই আচ্ছা, আমার উদ্দেশ্য কি সফল হবে? না, আমার আনসার হচ্ছে উদ্দেশ্য সফল হবে না। সুতরাং উদ্দেশ্য সফল হবে না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ভাই আমার ফাইনাল আনসার। আচ্ছা, এখানে ভাই আমি যে কাজটা করছি সেটা যদি আমি আবার একটু রিক্যাপ করি, আমাকে ভাই বলছিল হচ্ছে যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেরানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে ভাই এই যে বস্তুটা প্রথম এইখান থেকে এইটুকু পর্যন্ত 10 সেকেন্ড সময় পর্যন্ত 10 নিউটন বল প্রয়োগ করে করে তাকে সামনে টেনে আনছে। এরপর পথের ঘর্ষণ বল 3 নিউটন, যেটা অলওয়েজই আমার কাজ করতেছিল। কিন্তু ভাইয়া এখানে ভাইয়া আচ্ছা, আমার একটা সিলি একটা মিস্টেক হয়েছে। এই ক্ষেত্রে ভাই আমি যখন আমার এক্ষেত্রে ভাই আমার একটা সিলি মিস্টেক হয়েছে। আমি যখন এখানে এফ দিয়ে ত্বরণটা বের করছি, এক্ষেত্রে কিন্তু ভাই আমার এফও ছিল, এফ কেও ছিল, আমি কিন্তু সেটা আমার হিসাব করি নাই। তাহলে ভাই আমি যদি এই জিনিসটা একটু স্লাইটলি চেঞ্জ করি, এই জিনিসটা একটু ভাই স্লাইটলি চেঞ্জ হবে। এই জিনিসটা হবে যে ভাই কি S1 হাফ ইন্টু A1। A1টা ভাই কত হবে? A1টা এবার হবে কিন্তু F বাই M, অর্থাৎ F নেট ডিভাইডেড বাই M ইন্টু টি স্কোয়ার। এখন ভাইয়া এই হাফ ইন্টু এফ নেটটা কত? এফ নেট হচ্ছে ভাই এফ মাইনাস এফ কে, ডিভাইডেড বাই এম ইন্টু টি স্কোয়ার। এবার যদি ভাই আমি ভ্যালুটা বসাই, এফ এর ভ্যালু কত ভাই? আমার এফ এর ভ্যালু হচ্ছে 10, মাইনাস হচ্ছে এফ কে এর ভ্যালু কত? এফ কে এর ভ্যালু হচ্ছে আমার 3, এবং এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে আমার 2, ইন্টু টাইম হচ্ছে আমার কত? টাইম হচ্ছে আমার 10 স্কোয়ার। তবে এবার যদি আমি ভ্যালুটা বের করি, আমার ভ্যালুটা আসতেছে কত? ভ্যালুটা আসতেছে 10 থেকে 3 গেলে 7, 700 বাই 4, 175। তাহলে ভাইয়া আমরা যদি আবার একটু দেখি, আমরা এখানে কি করছি, প্রথম অংশে হচ্ছে যে তার 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করছে, এবং এই অংশে 10 নিউটন যখন বল প্রয়োগ করছে ঘর্ষণ বল ছিল। তবে এই অংশে যখন অতিক্রান্ত দূরত্ব বের করছি তখন আমরা দুইটাই হচ্ছে যে মেজার করছি। এই ত্বরণ বের করার সময় আমি এফ নেট ইউজ করছি, এবং এফ নেট টার্ম সমান কি হবে? এফ মাইনাস এফ কে, অর্থাৎ বল মাইনাস বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করে দেন আমি বের করছি। তাহলে 10 থেকে আমি যদি 3 বিয়োগ দিই, তাহলে ভাই আমার আশা করি এবার ক্যালকুলেশনটা ঠিক আছে। তবে আমার প্রথম অংশ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 এত, দ্বিতীয় অংশ হচ্ছে ভাই সমমন্দন। এই ক্ষেত্রে আমি আর বল প্রয়োগ করতেছি না, কিন্তু ভাই ঘর্ষণ বলটা কিন্তু স্টিল নাও আছে। তখন কিন্তু ভাই ঘর্ষণ বলের কারণে বস্তুর যে বেগটা ছিল শেষ বেগ, সেই শেষ বেগটা আস্তে আস্তে কমতে 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 জিরো হবে। তবে 10 সেকেন্ড পর বেগ ছিল হচ্ছে যে আমার কত 50, সেটা আমি বের, আচ্ছা ভাই তাহলে এখানেও আমার একটু মিস্টেক হবে। তাহলে এখানে আমি যখন এটা বের করব, এখানে আমি যখন এটা বের করতেছি, এটা হচ্ছে আমার কত? এ হচ্ছে যে আমার 10 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 10। তবে এটার ভ্যালুটা আমার আসতেছে কত? এটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 70 বাই 7, 70 বাই 35 এমএস ইনভার্স, 35 এমএস ইনভার্স 1। তারপর ভাই আমি হচ্ছে তো এ টুটা বের করছি, এ টুটা আমার ঠিক আছে, শুধু ঘর্ষণ বলে কাজ করতেছে, সেটা হচ্ছে 3 নিউটন ডিভাইডেড বাই কত? 3 নিউটন ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 কেজি। তাহলে এটা হচ্ছে ভাই 1.5 এমএস ইনভার্স 2। তাহলে ভাই এরপর শেষ বেগ যখন বের করছি, শেষ বেগ বের করার সময় আমার এখানে কত? এটা হচ্ছে যে ভাই কত? এখানে হচ্ছে যে ভাই আমার 35, এবং হচ্ছে 35 ইন্টু 2 ইন্টু 15। তাহলে ভাই আমার এই ভ্যালুটা আসে কত? 35 ডিভাইডেড বাই 3, অর্থাৎ
11.67। তাহলে ভাইয়া মোট অতিক্রান্ত যে দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্বটা আমার কত আসতেছে? মোট অতিক্রান্ত দূরত্ব S1 আসতেছে হচ্ছে যে ভাই আমার 175 যোগ 11.67 মিটার। এটার ভ্যালুটা হচ্ছে আমার 186.67। কিন্তু স্টিল কিন্তু ভাই আমার সে কিন্তু S1 আর S2 মিলেও কিন্তু আমার 584 টাচ করতে পারতেছে না। তাহলে ভাই আমার যে আনসার সেটা হচ্ছে আমার উদ্দেশ্য সফল হবে না। আশা করি ভাই আমি এই দুইটা সিকিউ আমরা বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, এবার যদি আমরা আমাদের পরবর্তী সিকিউটা দেখি, যেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 23-এ আসা একটা কোশ্চেন। এখানে আমাদেরকে বলছে যে আমরা যদি উদ্দীপকে দেখি, এ একটা বস্তু বি একটা বস্তু, তাদের আদিবেগ দেয়া আছে, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তারা পরে একটা শেষ বেগ নিয়ে উভয় চলা শুরু করছে। এই বস্তুটা ভি এ শেষ বেগ, বি বস্তুটার ভি বি শেষ বেগ নিয়ে। এখানে বলে দিছি এ ও বি এর ভর যথাক্রমে 50 ও 40 কেজি, এ ও বি এর ভর যথাক্রমে 50 ও 40 কেজি, এবং গতে বলছে উদ্দীপকে একের আলোকে ভি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে ভাই আমরা যদি গ নাম্বারটা করি, ভাই গ নাম্বার করার জন্য আমাদেরকে জানতে হবে, আমরা আমাদের থিওরি ক্লাসে দেখছিলাম সংঘর্ষ যখন হয় তখন শেষ বেগের সূত্রটা কি ছিল। অর্থাৎ আমরা যদি প্রথমে এ বস্তুর জন্য শেষ বেগের সূত্রটা বের করি, এ বস্তুর জন্য শেষ বেগের সূত্রটা কি হবে? এ বস্তুর জন্য ভাই শেষ বেগের যে সূত্র সেটা হবে, নিচে হচ্ছে তাদের ভরের যোগফল এম এ প্লাস এম বি, উপরে হচ্ছে এ বস্তুর জন্য যেহেতু, তাহলে এম এ মাইনাস এম বি, তার সাথে গুণ হবে হচ্ছে এ বস্তুর আদিবেগ, তার সাথে যোগ হবে হচ্ছে কি ভাইয়া, টু এমবি, টু এমবি ইউবি। আচ্ছা, এরপর ভাইয়া এই জিনিসটাকে, তাহলে ভাই বি বস্তুর জন্য কি হবে? বি বস্তুর জন্য ভাই কি হবে? বি বস্তুর শেষ বেগের সূত্রটা হবে এম এ প্লাস এম বি, ওখানে হচ্ছে এম বি মাইনাস এম এ, এখানে ভাই আদিবেগ কারটা গুণ হবে, আদিবেগ বি এরটা গুণ হবে, তাহলে ইউবি প্লাস হবে টু, ওটা ছিল এম বি ইউবি, তাহলে এটা হবে এম এ ইউ এ। এখন ভাই এবার যদি আমি জিনিসগুলো একটু দেখি, আমার যদি আমি যদি আমাকে যে জিনিসগুলো দেয়া ছিল সেটা যদি আমি একটু এই পাশে লিখি, আমাকে কি দেয়া ছিল? আমাকে দেয়া ছিল যে এম এ, এম এর ভ্যালু কত দেয়া ছিল? এই বস্তুর ভর 50 কেজি। এম বি, বি বস্তুর ভর দেয়া ছিল 40 কেজি। আমাকে ইউ এ 30 এম এস ইনভার্স 1, এবং ইউ বি যেটা হচ্ছে কত, 20 এম এস ইনভার্স 1। তাহলে আমার ভি এটা আমাকে বের করতে হবে এবং ভি বিটা বের করতে হবে। তাহলে ভাই এটা আমি যে সূত্রে বসাই দিলেই হয়ে যাচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে। আমি যদি একটু সূত্রে বসাই, তবে এম এ মাইনাস এম বি অর্থাৎ 50 মাইনাস 40, 50, 50 মাইনাস 40, তারপর হচ্ছে যে ভাইয়া কত, ইন্টু ইউ এ, ইউ হচ্ছে 30, 30, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু এমবি 40 ইন্টু ইউবি, ইউবি কত 20, নিচে হচ্ছে কত ভাইয়া, নিচে হচ্ছে আমার 50 যোগ 40। এটা ক্যালকুলেট করব, এবং এখানেও কত, এখানেও হচ্ছে 50 যোগ 40, এবং এমবি মাইনাস এম এ অর্থাৎ 40 মাইনাস 50, 40 মাইনাস 50 ইন্টু ইউবি, ইউবি হচ্ছে কত 20, প্লাস 2 ইন্টু এম এ ইন্টু ইউ এ 50 ইন্টু 30। আমি এবার যদি একটু ক্যালকুলেটরে বসাই মানগুলো বের করে ফেলি, ক্যালকুলেটরে যদি বসাই তাহলে প্রথমে হচ্ছে যে ভাই কত, 10 300 যোগ 2 ইন্টু 40 ইন্টু 20, নিচে হচ্ছে 90, তাহলে এটা আসতেছে ভাই কত, 21.11, 21.11 মিটার পার সেকেন্ড। আর ভাই এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে যে 40 থেকে 50 গেলে হচ্ছে কত, 10 মাইনাস মাইনাস 200 প্লাস 2 ইন্টু 50 ইন্টু 30 ডিভাইডেড বাই 90। এটার ভ্যালু আসতেছে হচ্ছে কত ভাইয়া? এটার ভ্যালু আসতেছে 31.31.11
আচ্ছা ভাই, আমাদের এখানে ইউ এ আর ইউবি দুইটাই কিন্তু আমরা প্লাস ধরে নিচ্ছি, কেন? কারণ দুইটাই একই দিকে। তাহলে ভাই এখানে হচ্ছে 40 মাইনাস 200 প্লাস 2 ইন্টু 50 ইন্টু 30 ডিভাইডেড বাই 50 প্লাস 40, যেটা হচ্ছে 90। তাহলে ভাই 31.11 এম এস ইনভার্স 1। তাহলে ভাই এখান থেকে আমি পেয়ে গেলাম কি, আমার ভি এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে ভাই এবার আমি ঘ নাম্বার করার জন্য স্লাইডটাকে একটু কপি করে নিই। তাহলে ভাই এবার আমি যদি ঘ নাম্বারটা একটু দেখি, ঘতে বলছে কি উদ্দীপক 2 এর লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। তাহলে ভাই বলের প্রকৃতি যদি বিশ্লেষণ করতে হয়, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের কি দিছে ভাইয়া? এখানে হচ্ছে আমার বেগ আছে, আমার ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ, বেগ ভি। আচ্ছা, আর এদিক বরাবর টাইম টি। এখন ভাই টাইম টি যেহেতু দেওয়া আছে, আমরা যদি দেখি এখানে ও একটা অংশ, এ বি একটা অংশ, বিসি একটা অংশ। ওই অংশতে ভাই সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। ওই অংশতে কি হচ্ছে? সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। সময়ের সাথে সাথে বেগ বাড়া মানে কি ভাই? এখানে আমার ত্বরণ কাজ করতেছে না, ওই অংশে আমার সমত্বরণ কাজ করতেছে। ওই অংশে আমার সমত্বরণ কাজ করতেছে। আর এবি অংশে কি? এবি অংশে ভাই আমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ডেল বি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাই এই অংশে ত্বরণও শূন্য না, ত্বরণ শূন্য হইলে এই অংশে ভাই প্রযুক্ত বলও শূন্য। আবার ভাই বিসি অংশের কথা যদি চিন্তা করি, বিসি অংশে কি হচ্ছে? আমার দেখতেছি আমার বেগটা আস্তে আস্তে সময়ের সাথে কমতেছে। তাহলে কি ভাই আমি বলতে পারি না যে আমার এই অংশের সমমন্দন কাজ করতেছে? তাহলে সমমন্দনের জন্য, সমত্বরণের জন্য আমি এখানে একটা এফ পাবো, F1। এখানে আমি আরেকটা এফ পাবো, সেটা হচ্ছে আমার F3 ধরতে হবে। আর F2টা হচ্ছে আমার কত? 0 এবি অংশের জন্য। তাহলে এই জিনিসটাই আমরা যদি এখানে বলছে যে এই জিনিসটি আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায়। তবে আমি যদি এই কাজটা করি, তাহলে প্রথমে আমার কাজ কি ভাই? প্রথমে আমার কাজ হচ্ছে ওই অংশ, এই অংশটা, ওই অংশ। তাহলে ওই অংশের ত্বরণ, ওই অংশে আমার যে ত্বরণ সেটাকে আমি A1 ধরে নিচ্ছি। A1টা কত? A1 হচ্ছে আমার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কত? 40 - 0। 40 - 0 ডিভাইড বাই টাইমের পরিবর্তন। টাইম কত এখানে ভাই? টাইম হচ্ছে যে ভাই কত? 20 সেকেন্ড। এইটুক হচ্ছে কত ভাই? এইটুক হচ্ছে 20 সেকেন্ড। আর ভাই এইটুক হচ্ছে কত? এইটুক হচ্ছে যে अगेन 40 - 20। আচ্ছা, তাহলে ভাই আমি আগে এইটুক লিখি। টাইম হচ্ছে 20 - 0। এইটুক হচ্ছে সেকেন্ড, এইটুক হচ্ছে। তাহলে ভাই ভ্যালুটা আসতেছে কত? 40/20 মানে 2 ms ইনভার্স 2। তাহলে ভাই ওই অংশের বলটা কত? এফ ওয়ে। এফ ওয়ে যদি বের করি, এফ ওয়ে সমান হচ্ছে m ইন্টু A1। তাহলে ভাই এম কত? এম কে আমাকে দেওয়া আছে, আমাকে বলা আছে এম হচ্ছে কত? 200 গ্রাম। তাহলে আমি এমটা এই পাশে উপরে লিখে নিই। এম হচ্ছে আমার 200 গ্রাম, মানে হচ্ছে আমার কত? 0.2 কেজি। তাহলে ভাইয়া 0.2 ইন্টু এখানে আসতেছে 2, কত? এত নিউটন। তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে? 0.4 নিউটন। আচ্ছা, তাহলে ভাইয়া ওই অংশ শেষ। এবার ভাই আমি এবি অংশটা যদি ক্যালকুলেট করি, এবি অংশে আমার ত্বরণ হচ্ছে A2, সেটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কত? টাইম। বেগের পরিবর্তন কত? এই অংশেও কত ভাইয়া? আমরা যদি এই অংশের দেখি, এতেও বেগ কত? এতেও বেগ হচ্ছে 40, বিতেও কিন্তু বেগ 40। তাহলে ভাই আমি এইটা যদি এখানে লিখি যে 40 - 40 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 40 - 20, কিন্তু 40 - 40 করলে আমার ভ্যালু আসতেছে 0, 0 ms ইনভার্স 2। তাহলে আমার A2 যদি 0 হয়, তাহলে আমার এফ এবি অংশে কত? এফ এবি হচ্ছে এম ইন্টু A2, অর্থাৎ এটাও আমার 0 চলে আসতেছে, 0 নিউটন। আচ্ছা, এরপর এরপর ভাই এবি অংশের পর কি? এবি অংশের পর হচ্ছে যে বিসি অংশ। বিসি অংশের ত্বরণটা যদি A3 হয়, সেটাও হচ্ছে কি ভাই? বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ। আমি যদি একটু দেখি আমার বিসি অংশের শেষ বেগ কত? বিসি অংশের শেষ বেগ হচ্ছে সি এর বেগ। সি এর বেগ কত? সি এর বেগ হচ্ছে 0, আর বি এর বেগ হচ্ছে 40। তাহলে আমি কি করব? 0 - 40 করব। 0 - 40 ms ইনভার্স 1 ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত? এইটুক অংশে বিসি অংশের জন্য 60 - 40, 60 - 40, যেটার ভ্যালু আসতেছে কত? যেটার ভ্যালু আসতেছে 40/20, অর্থাৎ 2, কিন্তু এটা হচ্ছে -2 ms ইনভার্স 2। তাহলে ভাইয়া এই অংশে আমার বেগ বলটা কত হবে? এফ
এই অংশটা হচ্ছে এফবিসি, তাহলে এফবিসি সমান হবে এম ইন্টু A3, সেই এমটা হচ্ছে 0.2 কেজি, ইন্টু ত্বরণটা হচ্ছে -2 ms−2। তবে আমি যদি এটা গুণ দিই তাহলে এটা হবে যে -0.4 নিউটন। তাহলে ভাই এটাই হচ্ছে যে আমি যদি জিনিসটাকে একটু ছোট করে ফেলি, আচ্ছা তাহলে ভাই এখানেই হচ্ছে যে আমি তিনটা অংশের জন্য তিনটা, আমি কি তিনটা অংশের জন্য তিনটা দেখতে পাচ্ছি, তিনটা বল দেখতে পাচ্ছি। আমি যদি 3 নাম্বার বলটা দেখি, এটা হচ্ছে এফবিসি কত 0.4 নিউটন, এফ এবি কত, এফ এবি হচ্ছে 0 নিউটন, এফ ও এ কত, এফ ও এ হচ্ছে 0.4 নিউটন। তাহলে ভাই আমাকে যেটা বলছে যে উদ্দীপক 2 এর লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনা বিশ্লেষণ করো, আমি কিন্তু ভাই করে ফেলছি। তাহলে ভাই আমাদের শেষ, আমরা নেক্সট সিকিউতে যদি যাই। এই সিকিউতে আমাদের বলছে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, আচ্ছা ভাই এটা হচ্ছে যে এটা হচ্ছে 15 ms−1, এই অংশটুকু কেটে দিই। 15 ms−1 ও 15 ms−1 ও 20 ms−1 বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আচ্ছা, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো? তাহলে ভাই আমি যদি জিনিসটা একটু চিত্র এঁকে বোঝার ট্রাই করি, অর্থাৎ এইটা হচ্ছে যে আমার রাস্তা, আমার এখানে গাড়ি আছে কয়টা, গাড়ি হচ্ছে দুইটা, এটা হচ্ছে প্রথম গাড়ি, আহ, এখানে হচ্ছে যে আমার দ্বিতীয় গাড়িটা। আচ্ছা তাহলে ভাই এটা এটা হচ্ছে আমার কি, এটাকে আমি বলতে পারি এ এ গাড়ি, এটাকে আমি বলতে পারি বি গাড়ি। তাদের মধ্যবর্তী দূরত্ব কত, পরস্পর থেকে 200 মিটার দূরে থেকে। তাহলে ভাই তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকে আমি কত, সেটা হচ্ছে কত 200 মিটার, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। এখন তারা হচ্ছে যে এক প্রথম প্রথম জনের বেগ কত ইউএ, ইউএ দেওয়া হচ্ছে আমার 15 ms−1, এবং সেটা হচ্ছে কোন দিকে, সেটা হচ্ছে ভাই এদিকে। আর ভাই ইউবি কত, ইউবি দেওয়া হচ্ছে আমার 20 ms−1। এখন তারা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, আমি ধরে নিচ্ছি যে আমি কত নাম্বার করতেছি, গ নাম্বার, আমি ধরি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, টি সময় পর সংঘর্ষ। ভাই যদি টি সময় পরে সংঘর্ষ হয়, তাহলে টি সময়টা আমাকে বের করতে হবে। এখন এই টি সময় কে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। টি সময় কে কত, যেহেতু আমাদেরকে বলছে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো, টি সময় পর তাদের কে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি ধরে নিই ভাই টি সময় পর প্রথম বস্তুটা আসছে কতটুকু, প্রথম বস্তুটা আসছে হচ্ছে যে এতটুকু, টি সময় পর যেহেতু সংঘর্ষ হয়েছে প্রথম বস্তু আসছে হচ্ছে এতটুকু, আর দ্বিতীয় বস্তু আসছে কতটুকু, দ্বিতীয় বস্তু আসছে হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু আসার পর আমার কি হয়েছে ভাই, বস্তু দুটো মিলিত হয়েছে কোন জায়গায়, এই হলো এ বস্তু এবং এটা হলো আমার বি বস্তু। আচ্ছা তাহলে এইটুক আসতে, এ বস্তু এইটুক থেকে এইটুক আসতে ভাই আমার কতটুক টাইম নিছে, টি টাইম, এবং বি বস্তু এইটুক থেকে এইটুক আসতে আমার কতটুক টাইম নিছে, ভাই আমার টি পরিমাণ টাইম নিছে। এখন টি পরিমাণ টাইম নিছে, এ বস্তু আমি ধরে নিচ্ছি হচ্ছে কতটুক দূরত্ব অতিক্রম করছে, এক্স, এক্স মিটার। তাহলে বি বস্তু কত, বি বস্তু হচ্ছে 200 - এক্স। তাহলে ভাই এই বস্তুর জন্য আমি কি লিখতে পারি, এই বস্তুর জন্য আমি লিখতে পারি যে যেহেতু ভাই এখানে বস্তুটা কিসে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, ওখান থেকে এক্স ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে ভিটা কত, তার 15 ইন্টু টি। তাহলে ভাই এটা হচ্ছে এ বস্তুর জন্য। আর ভাই বি বস্তুর জন্য কি লেখা যায়, বি বস্তু, তাহলে ভাই বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, 200 - এক্স, 200 - এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি বস্তুর বেগ হচ্ছে 20 ইন্টু টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে ভাই টি। তাহলে ভাই এখান থেকে এক্স এর ভ্যালু কত আসতেছে, এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে এক্স এর পাশে চলে গেলে 200 - 20 টি। এটাকে ভাই আমি যদি আমার 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে 1 আর 2 থেকে আমি লিখতে পারি না, 1 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে আমি কি লিখতে পারি যে 15টি ইজ ইকুয়াল টু
200 মাইনাস 20t। তাহলে ভাই এখান থেকে লেখা যায় যে 35t ইজ ইকুয়াল টু 200। তাহলে এখান থেকে ভাই টি এর ভ্যালু আসতেছে 200/35। তাহলে ভাই 200/35, যেটার ভ্যালু হচ্ছে আমার 5.714 এত সেকেন্ড। তাহলে ভাই আমি পেয়ে গেলাম আমার আনসার। গতে যেটা চাইছি যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, তাদের মধ্যে সংঘর্ষ হবে ভাই টি ইজ ইকুয়াল টু 5.714 সেকেন্ড পর। তাহলে ভাই ঘ নাম্বার করার জন্য আমি একটু স্লাইডটাকে কপি করে নিই। আচ্ছা, ঘতে আমাদের কাছে যেটা চাইছে, হ্যাঁ আমি যদি ঘ দেখি, ঘতে আমাদের কাছে কি চাইছে, সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। এখন ভাই সংঘর্ষের পরে তাদের বেগটা কি হবে সেটা কিন্তু আমাদেরকে বলে না। আমরা ধরে নিচ্ছি এখানে যেহেতু শক্তি নিয়ে আমাদেরকে কোশ্চেন করছে, এবং আমরা এখানে হচ্ছে ধরে নিব একটা জিনিস, যেহেতু আমাদেরকে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, আমরা ধরি হচ্ছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হবে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে। কারণ ভাই এটা যদি না ধরে নিই তাহলে ভাই আমাদের কোশ্চেনটা আনসার করা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে তখন ভাই আমাদের শেষ বেগ কত সেটা কিন্তু ভাই আমাদেরকে দেওয়া নাই, এবং ভাই এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা সেটাও বলা নাই যে আমরা শেষ বেগটা আমাদের সূত্র প্রয়োগ করে বের করবো। তাহলে ভাই আমরা ধরে নিচ্ছি সংঘর্ষের পর বস্তু দুই মিলিত হয়ে যাবে। এক্ষেত্রে যদি তাহলে ভাই আমরা শেষ বেগটা বের করি, এক্ষেত্রে শেষ বেগটা আমাদের কত হবে, আমরা যদি সংঘর্ষের সূত্রটা ইউজ করি, সংঘর্ষের সূত্র থেকে আমরা লিখতে পারি যে সংঘর্ষের আদি ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে ভাই আদি ভরবেগ কত, আদি ভরবেগ হচ্ছে যে এম এ ইউ এ প্লাস এম বি ইউবি ইজিক্যাল টু, যেহেতু বস্তু মিলিতই হয়ে যাচ্ছে তাহলে ভাই শেষ বস্তুর মিলিত বস্তুর বেগ একটাই হবে, সেটা হবে এম এ প্লাস এম বি ইন্টু ভি। এই ভিটাই ভাই আমাকে বের করতে হবে। তাহলে ভাই এই ভিটা ইজিক্যাল টু কি আসতেছে, এই ভি ইজিক্যাল টু আসতেছে ভাই এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি। সেটা কত, সেটা হচ্ছে ভাই এ বস্তুর ভর কত, এ বস্তুর ভর কি আমাকে দেয়া আছে, সমভরের যেহেতু ভাই সমভরের বলে দিছে, সমভরের যেহেতু বলে দিছে তাহলে ভাই আমি বস্তুদের ভর ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এম এ ইজ ইকুয়াল টু এম বি ইজ ইকুয়াল টু এম। তাহলে ভাই এম এ হচ্ছে এম, এম ইন্টু ইউ এ, ইউ এ কত, ইউ এ হচ্ছে 15, তাহলে 15 এম। আর ভাই এম বি ইউবি, ইউবি হচ্ছে 20, কিন্তু এটাকে ভাই আমার মাইনাস ধরতে হবে। আচ্ছা আমি এখানে প্লাস ধরতেছি, এম ইন্টু মাইনাস, কারণ ভাই কি এ বস্তুর বেগের দিকে বি বস্তুর বেগের দিকে। আচ্ছা, এত প্লাস এত ডিভাইডেড বাই হচ্ছে এম এ প্লাস এম বি, এম এ প্লাস এম বি মানে হচ্ছে কত, এম প্লাস এম। তাহলে ভাই এখান থেকে আমার কি হচ্ছে, আমার এম, এখান থেকে আমি যেটা পাচ্ছি যে 15m মাইনাস 20m ডিভাইডেড বাই 2m, এখান থেকে আমি পাচ্ছি যে কত ভাই, মাইনাস 5m ডিভাইডেড বাই 2m। এখান থেকে ভাই mm যদি কাটাকাটি যায় তাহলে আমি পাচ্ছি মাইনাস 2.5 ms ইনভার্স 1। তাহলে ভাইয়া আমার বস্তুদ্বয় মিলিত হয়ে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, বস্তুদ্বয় মিলিত হয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে। কারণ ভাই কি মিলিত বস্তুর বেগ কোন দিকে, মিলিত বস্তুর বেগ হচ্ছে এদিকে। এদিকে কেন, কারণ ভাই এদিকটাকে আমি ঋণাত্মক ধরে নিছি, এবং এদিকে সেটা কত, 2.5 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। তাহলে ভাই আমার মিলিত বস্তুর বেগ হচ্ছে এদিকে। তাহলে ভাই এতটুক যদি আমার মিলিত বস্তুর বেগ হয়, তারপরে আমার কোশ্চেনটা কি, আমাকে জানতে চাইছে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। তবে এই জিনিসটাকে আমি একটু ছোট করে নিই। এখন ভাই এবার আমি কি করব, শক্তির কোনো পরিবর্তন হবে কিনা এই জিনিসটা বের করব। তাহলে ভাই শুরুতে তাদের শক্তি কত ছিল, শুরুতে শুরুতে মোট শক্তি, শুরুতে মোট শক্তি যদি E1 হয়, E1 সমান কি হবে ভাই, E1 সমান হবে যে আমরা জানি গতিশক্তির সূত্র কি, হাফ এম এ ইউ এ স্কয়ার প্লাস হাফ এম বি ইউ বি তার স্কয়ার। তাহলে ভাই আমি যদি হাফ ইন্টু ক্যালকুলেট করি, আমার এম এটা কত, এম এটা হচ্ছে যে ভাই এম, এম এটা হচ্ছে যে ভাই আমার এম এটা হচ্ছে যে এম, তারপর হচ্ছে ইউ এটা কত, ইউ এটা ইউ এ হচ্ছে আমার কত, 15, তাহলে 15 তার স্কয়ার যোগ হাফ ইন্টু এম ইন্টু শেষ বেগ হচ্ছে কত, মাইনাস 20 ধরতে হবে, মাইনাস 20 কিন্তু তার স্কয়ার। তাহলে ভাই আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার আসতেছে
15 স্কয়ার 15 স্কয়ার ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে যে 112.5 m। এখানে হচ্ছে প্লাস 20 স্কয়ার, 20 স্কয়ার মানে হচ্ছে 400, 402, 200 m। তাহলে এটা হচ্ছে ভাই কত আসতেছে? 200, 300, 312.5 m এত জুল। এত কি ভাই? এত হচ্ছে জুল। এমটা হচ্ছে কি ভাই? এম এর মান যেহেতু দেয় নাই, তাহলে এটা এম এম এর রয়ে গেছে। এম হচ্ছে কি ভাই? আমার বস্তুর ভর। বস্তুর ভর আমি ধরে নিছি। তাহলে ভাই শেষে মোট শক্তি কত হবে? শেষেরটা ভাই আমি ধরে নিচ্ছি হচ্ছে, এখানে ক্যালকুলেট করি। শেষে ভাইয়া যেহেতু বস্তুদ্বয় মিলিত হয়ে যাচ্ছে, তাহলে পুরো মিলিত বস্তুর একটা কি থাকবে? শেষের শক্তি থাকবে। সেটাকে আমি যদি E2 ধরে নিই, তাহলে হাফ ইন্টু মিলিত বস্তুর ভর কত? মিলিত বস্তুর ভর হচ্ছে MA প্লাস MB, এবং মিলিত বস্তুর বেগ কত? মিলিত বস্তুর বেগ হচ্ছে V ইন্টু স্কয়ার। এখন ভাই তাহলে হাফ ইন্টু MA প্লাস MB কত? MA প্লাস MB হচ্ছে 2m, ইন্টু শেষ বেগটাকে আমি বের করছি ভাই, শেষ বেগটা আমি বের করে নিয়েছি, সেটা হচ্ছে -2.5, -2.5 তার স্কয়ার। তাহলে ভাই এটা কত আসতেছে? এটা হচ্ছে যে আড়াই স্কয়ার। আড়াই স্কয়ারের ভ্যালু হচ্ছে কত? হচ্ছে আড়াই স্কয়ার ভ্যালু হচ্ছে আমার 6.25। তাহলে ভাই এই 2 তো চলে যাচ্ছে, 6.25 m এত জুল। এখন ভাই এখান থেকে কি আমার E1 আর E2 টা কি সেম আসতেছে? আমি যদি দেখি E1 হচ্ছে এত, E2 হচ্ছে এত। E1 টা হচ্ছে কত আমার? E1 টা হচ্ছে এত, আর E2 টা কত? E2 টা হচ্ছে ভাই আমার এত। E2 হচ্ছে আমার এত। তাহলে ভাই এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি যে ধারণাটা লিখতে পারি, আমি লিখতে পারি যে সুতরাং E1 is not equal to E2। অর্থাৎ বস্তুদ্বয় যদি ভাই কি হয়? বস্তুদ্বয় যদি সংঘর্ষের পর মিলিত হয়ে যায়, তাহলে কখনোই ভাই শক্তি সমান থাকবে না। আশা করি ভাই বুঝতে পারছি।